TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, দি ভিউজ অনুষ্ঠানে আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, দুটো বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে একটি বিষয় হচ্ছে ঢাকাস্থ আমেরিকান এমবাসি তাদের ফেসবুক একটা স্ট্যাটাস দিয়েছে। সেখানে বলা হয়েছে যে যদি কেউ মিথ্যে তথ্য দেয় যে কোনো আবেদনের ক্ষেত্রে, তাহলে সারা জীবনের জন্য আমেরিকার ভিসা তার জন্য বন্ধ হয়ে যাবে। এই বিষয়টি নিয়ে বিস্তারিত আমরা কথা বলবো। তারপরেও যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, হাতে যদি সময় থাকে, তাহলে যদি আপনার আবেদন দীর্ঘদিন সময় ধরে পেন্ডিং থাকে, সেটা ইউএসসিআইএস হতে পারে, ইমিগ্রেশন কোর্টে হতে পারে, তাহলে সেক্ষেত্রে এই ক্রুশিয়াল সময়ে, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের যে ইমিগ্রেশনের উপরে যে খড়গহস্ত তিনি উত্থাপন করেছেন, সেটার উপরে এই ক্রুশিয়াল সময় যেটা, সেখানে কি হতে পারে, কি করতে পারেন, সে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরে ইমিগ্রেশন সংক্রান্ত আপনাদের তো নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন। কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয়, তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আপনার, আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি জনাব অশোক কে কর্মকার। জনাব অশোক কে কর্মকার, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, এবং দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে ঈদ মুবারক জানাই। যদিও গত পরশু চলে গেছে আমাদের নিউ ইয়র্কে, গতকাল বাংলাদেশে গেছে। তো যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, অ্যাটর্নি অশোক কর্মকার, আপনি ইতিমধ্যেই জেনেছেন যে ঢাকাস্থ আমেরিকান এমবাসি তাদের ফেসবুক পেজে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিয়েছে বা একটা ইনফরমেশন আমাদের জন্য শেয়ার করেছেন। সেটা হচ্ছে যে মিথ্যা তথ্য, যদি এই ফলস ইনফরমেশন আর কি, মিথ্যা তথ্য সারা জীবনের জন্য আমেরিকার ভিসা বন্ধ হয়ে যাবে তাদের জন্য, যারা এই মিথ্যা তথ্য দেবে। এক্ষেত্রে প্রথমেই আপনার কাছে আমি কয়েকটি প্রশ্ন রেখে আলোচনা শুরু করতে চাই যে আমেরিকায় যে ইমিগ্রেশন, সেটা হতে পারে ভিজিট ভিসা, হতে পারে স্টুডেন্ট ভিসা সংক্রান্ত যে কোনো আবেদনে মিথ্যা তথ্য দেয় যদি, তাহলে আমেরিকার ভিসা তো বন্ধ হবেই, আর কি কি মারাত্মক পরিণতি হতে পারে, এই প্রশ্নটি থাকবে। আরেকটি প্রশ্ন থাকবে যেটি আমেরিকার ইমিগ্রেশন আইন ও নীতির গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে কিনা। আরেকটি প্রশ্ন হচ্ছে যে কিছু সাধারণ মিথ্যাচারের উদাহরণ আপনার কাছে জানতে চাইব। এবং শেষ যে প্রশ্নটি থাকবে সেটি হলো যে যদি কেউ মিথ্যা তথ্য দেন এবং পরবর্তীতে তিনি যদি একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে তার ভুল স্বীকার করেন, তাহলে ভবিষ্যতে তার জন্য ভালো কিছু হতে পারে কিনা। এই প্রশ্নগুলো আপনার কাছে আগেই রাখছে, এরপরেও আলোচনার মধ্যে দিয়ে হয়তো পাল্টা প্রশ্ন আসবে, সেগুলো তো করবেই। তো এই বিষয়গুলো সম্পর্কে প্রথমেই জানতে চাই, এবং এই সংক্রান্ত কিছু কার্ডও আমাদের আছে, সেগুলো আমরা আমাদের স্ক্রিনে দেখাবো। জনাব অশোক কে কর্মকার। ধন্যবাদ মিস্টার রানা আহমেদ, আপনাদের এটা একটা, আপনি আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট, এবং আমার মনে হয় সবসময় এই সমস্যাটা আমরা সম্মুখীন হয়ে থাকি। সবসময় মানুষ ইচ্ছাকৃতভাবে যে ভুল করে, ইচ্ছাকৃতভাবেই যে ক্রাইম করে, আমি ক্রাইম বলবো না, ভুল। ক্রাইম করতে হলে অবশ্যই ইচ্ছা দরকার, ইন্টেনশন, উইদাউট ইন্টেনশন আপনি ক্রাইম করতে পারেন না। করে থাকে যে উদ্দেশ্য নিয়ে, সেটা কিন্তু অনেক সময় মানুষ, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলছি যে আমাদের অনেক সময় অনেক ডকুমেন্টেশন, অনেক ইনফরমেশন যেগুলো আমরা নিজেরাই যাচাই বাছাই করি না। নিজের বয়স নিয়ে অনেক সময় আমরা অনেক অবহেলা করি। নিজের বয়স, নিজের একটা বার্থ সার্টিফিকেটের মধ্যে আপনার লেখা আছে, আপনার নাম বিভিন্নভাবে লেখা আছে, পাসপোর্টের মধ্যে একরকম, আপনার বার্থ সার্টিফিকেটে একরকম, এনআইডিতে আর এক রকম। তো আপনি নিজেও হয়তো খেয়াল করছেন, আপনি তিনটে এনে আমাদের কাছে দিয়ে দিচ্ছেন। আমাদের কাছে দিলে অবশ্যই সুবিধা আছে যে আমরা যেহেতু এটা দেখি, দেখার পরে আমরা আপনাকে বলতে পারি যে নো, ইউ হ্যাভ টু কারেক্ট ইট। কিন্তু হোয়াট হ্যাপেন্স যখন আপনি নিজেই জমা দিয়ে দিলেন ইউএস এম্বাসিতে, আপনি ইউএসসিআইএসে, তখন কি হতে পারে? যে সতর্কবাণী, অ্যালার্ট যেটা ইউএস এম্বাসি ঢাকা থেকে দিয়েছে, এটা কিন্তু এমন কোনো নতুন কোনো কিছু নয়, এটা সবসময় ছিল। ল ইজ অলওয়েজ দেয়ার। বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প উনি আসার পরে যে এগুলো, মানে এই আইনটা তো হয়নি, আইনের কোনো চেঞ্জ হয়নি, সুতরাং এগুলো সবসময় ছিল যে কোনো ফলস ইনফরমেশন, মিসলিডিং ইনফরমেশন দেওয়া, ফ্রড, এগুলো
একই দিকে এটা দু রকমই পেনাল্টি আছে, এক ধরনের সিভিল পেনাল্টি আর একটা হলো ক্রিমিনাল পেনাল্টি। নির্ভর করে আপনি কি করতে চেয়েছেন। ছোটখাটো সমস্ত অপরাধী একরকম না, সমস্ত তথ্য মানে মিথ্যা তথ্য আমরা যেটা বলি, যেটা ফলস ইনফরমেশন, সবগুলো একই রকম ওয়েট ক্যারি করে না, বিভিন্নটা কোনোটা বেশি কোনোটা কম। সুতরাং এটা নির্ভর করে যে এক্স্যাক্টলি কেন আপনি, অনেক সময় মানুষ ভুল করে নিজের অজান্তে ভুল করেছে, নিজের অজান্তে যখন আপনি করেন সেটা ভুল। এবং সেই ভুল দিয়ে আপনার একটা জিনিস আমাদের জানা দরকার যে ভুল দিয়ে কখনো আপনি কোনো উদ্দেশ্য সাধনের জন্য মানুষ ভুল করে না। কাজেই যদি দেখা যায় যে যে ইনফরমেশন আপনি দিয়েছেন সেই ইনফরমেশন দিয়ে আপনি কোনো লাভ করতে পারেননি, আবার একটু মানে পরিষ্কার করে বলি যে আমি যে ইনফরমেশনটা দিলাম, যে ইনফরমেশনটার কারণে আমার কোনো আদৌ কোনো লাভ হওয়ার কথা না। তো মনে করুন আমার একটা ভুল লিখলাম আমার বয়স, সেই বয়সের কারণে যদি আমি আমার বয়স কম দেখানোর কারণে যদি কোনো সুবিধা পেতাম, এবং সে তখন যদি আমার বয়স আমি কম দেখিয়ে থাকি, তখন ধরে নেওয়া হবে যে আমি বয়সটা কম দেখিয়েছি ওই সুবিধা, ওই ইমিগ্রেশন ওই সুবিধাটা নেওয়ার জন্য। কিন্তু যেখানে দেখা যায়, মনে করেন ভাই বোনের জন্য যখন অ্যাপ্লাই করে তাদের বয়স কোনো মানে কোনো ম্যাটার করে না, সুতরাং সেখানে যদি কেউ বয়স ভুল কারণ দিয়ে দেন, অবশ্যই আপনার বার্থ সার্টিফিকেট থাকার যখন আছি, তখন এটাকে আপনি বলতে পারেন যে এটা একটা হোয়াইট মিস্টেক। কারণ হলো এটা দ্বারা আপনি কোনো লাভ করতে পারছেন না। কিন্তু ছেলে মেয়েদের ক্ষেত্রে যদি আপনার যার বয়স 21 বছর হয়ে গেছে কিন্তু আপনি তাকে দেখালেন কম, তখন এটা অবশ্যই রিয়াল অপরাধ। তো আমাদের অনেকের জানা উচিত যে এইগুলো ছোটখাটো ভুলের জন্য সবসময় কিন্তু আপনার এই আইনগুলো ছিল, যেটা আমেরিকান এম্বাসি বর্তমানে আবার নতুন করে নিয়ে আসলো সামনে। তখন প্রশ্ন উঠলো, তাহলে এতদিন যদি থেকেই থাকে তাহলে আমাদের এই মুহূর্তে আনার পিছনে কারণটা কি? আইন সবসময় থাকে, কিন্তু আইনের প্রয়োগ কখনো কখনো আপনার কঠিন হয়, কখনো প্রয়োগটা করা হয় না। অনেক সময় অনেক আইন ডিসইউজড বলি আমরা, যে আইনগুলো আছে কিন্তু সেগুলোকে কখনো ব্যবহার করা হয়নি। এরকম অনেক আইন বর্তমান প্রশাসনে কিন্তু অনেক নিয়ে আছে আইনগুলো। যেমন আপনার বর্তমানে যাদের গ্রিন কার্ড আছে তাদেরকে অনেক সময় অ্যারেস্ট করছে, অ্যাপ্রিহেন্ড করেছে, তাদের কিন্তু যে আইন অনেকদিন ধরে ইউজ করা হয়নি সেই আইনগুলোতেই তাদেরকে আবার মানে করা হচ্ছে। না, আপনি যেটা বললেন যে ভুল ভুল আর মিথ্যে দুটো তো দুই জিনিস, তাই না? অবশ্যই ভুল করলে সেটা যেটা আপনি বললেন, যেটা যেটা হয়তো তার স্পাউজের হতে পারে, ভাই বোনের হতে পারে, কোনো নামের স্পেলিং অথবা জন্ম তারিখ ভুল হলে সেটা সংশোধন হতে পারে। কিন্তু যদি সেই ভুলগুলো এমন তথ্য দেওয়া হয় যেগুলো ইচ্ছাকৃতভাবে, যেমন ভুয়া চাকরির তথ্য বা জাল বা আর্থিক যদি নথি পেশ করা হয়, বা শিক্ষাগত যোগ্যতা নিয়ে যদি মিথ্যে তথ্য দেওয়া হয়, বা ভ্রমণ করে সে বিভিন্ন জায়গায় তার তথ্য যদি গোপন করা হয়, পারিবারিক বা বৈবাহিক অবস্থা নিয়ে যদি তথ্য প্রদানে ভুল বা জাল কাগজপত্র জমা দেওয়া হয়, সেটা তো তার কনসিকুয়েন্সটা কি হতে পারে? তার কি ভিসা তো প্রত্যাখ্যান হবেই, বা আমেরিকায় আসা তার বন্ধ হতে পারে, নিষেধাজ্ঞা হতে পারে, ডিপোর্টেশন বা বহিষ্কার হতে পারে, ভিসা বা গ্রিন কার্ড হয়তো পেয়েছে কিন্তু সেটাও বাতিল হয়ে যেতে পারে, নয় কি? এক্স্যাক্টলি। আপনি এমনকি সিটিজেনশিপ পাওয়ার পরেও আপনাকে ডিন্যাচারালাইজ করার অবকাশ রয়ে গেছে। কথাটা হলো যে আপনি যদি সঠিক তথ্য দিতেন, যদি সে কারণে সঠিক তথ্য যদি জানা থাকতো, অথবা আপনি যদি সঠিক তথ্য দিতেন, তাহলে যদি আপনি সেই সময় গ্রিন কার্ড না পেতেন, তাহলে ধরে নেওয়া হবে যে আপনি প্রথম থেকেই সেই গ্রিন কার্ড আপনার ছিল না, এবং সে কারণে আপনি যে সিটিজেনশিপ পেয়েছিলেন সেটা অন দ্য বেসিস অফ ফ্রড। এবং সেই ফ্রডের কারণে যে সুবিধা, ফ্রডে আমি নিজেই ফ্রড করে সেটার সুবিধা আমি পেতে পারি না, সে কারণে ডিন্যাচারালাইজ করার অবকাশ রয়ে গেছে, এবং এটা প্রমাণ আছে। প্রশ্নটা হলো যে আপনি যে কথাগুলো বলে দিলেন আসলে সমস্তটাই সত্য। যে ভিসা আপনি কখন ধরা পড়বেন তার উপর নির্ভর করে। যদি আপনার ভিসা পাওয়ার আগেই যদি আপনার ফ্রডগুলো ধরা পড়ে, তাহলে তো আপনাকে ভিসা ডিনাইল মাস্ট। অনেকের সময় তাকে বলা ইনএডমিসিবল করা যেত। ইনএডমিসিবল মানে হলো যে আমাদের যে আমেরিকান যে আইনে আছে, আইএনএ বা ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের 212 ধারা অনুসারে ইনএডমিসিবল, যারা এই দেশে ঢোকার জন্য যাদের যোগ্যতা নেই।
এমন সব মানুষের লিস্ট দেওয়া আছে, তার মধ্যে ফ্রড রিপ্রেজেন্টেশন, ফ্রডুলেন্ট রিপ্রেজেন্টেশন, মিস রিপ্রেজেন্টেশন এগুলো আছে। তারপরে তার সাথে আছে টেরোরিস্ট এবং সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটির বিরুদ্ধে যারা কাজ করে তাদের সবাই ইনঅ্যাডমিসিবল। তো যদি এদেশে থাকা অবস্থায় আপনার অপরাধটা ধরা পড়ে তাহলে কি, তাহলে আপনি ডিপোর্টেশন আমরা বলি এখন রিমুভাল প্রসিডিংস, আপনার রিমুভ করা যেতে পারে। তারপরে আপনি যদি একবার পাঠিয়ে দেওয়া হয় আপনাকে দেশের বাইরে, তারপর আপনি 5 বছর অথবা 10 বছরের জন্য আপনাকে এই দেশে আসা নিষিদ্ধ হতে পারেন। তারপরে এর সাথে সাথে কিন্তু ক্রিমিনাল দিকটাও আছে। আমরা এতক্ষণ বললাম যে এখন পর্যন্ত ইমিগ্রেশন সংক্রান্ত যেসব ফ্রড বা যেসব অপকর্ম আমরা বলি যেগুলো হয় সেগুলো কিন্তু এখনো ক্রাইম বলা হয় না, কিন্তু এটা কখন ক্রাইম হয়ে যাবে যখন এটা ডকুমেন্টেশন পর্যায়ে আসবে, যখন আপনি মিথ্যা মানে কাগজপত্র জাল কাগজপত্র দিবেন। আর ফেডারেল ক্রাইম এটা আসলে যখন আপনি ভিসা পাওয়ার জন্য, ইমিগ্রেশনের সুবিধা পাওয়ার জন্য ফেডারেল কোনো এজেন্সিকে আপনি মিথ্যা তথ্য দেবেন, সেটা কিন্তু ফেডারেল ক্রাইম। এবং এই ক্রাইমটা হলো আপনার ইউএসসি যাকে বলি আমরা, ইউনাইটেড স্টেটস কোড, তার কিন্তু 18 নম্বর কোডে কিন্তু এটা 101 ধারায় কিন্তু এগুলো আছে বর্ণিত যে আপনার কি কি হতে পারে। 5 বছর পর্যন্ত জেল হতে পারে, জরিমানা হতে পারে, বিশেষ করে যদি এটা হয় ক্রাইমটা হয় আপনার টেরোরিস্ট অথবা ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে। তো এগুলো কিন্তু আমি বললাম যে এগুলো কোনটাই নতুন কিন্তু না, এগুলো সবই আইনগুলো আছে এবং ছিল এবং এখনো প্রয়োগ হচ্ছে, কিন্তু প্রয়োগের ক্ষেত্রটা এখন অনেক ছোটখাটো ম্যাটারও কিন্তু সেই পরবর্তী মানে বড় করে দেখানোর একটা অবকাশ রয়ে গেছে। আসলে সব ছোটখাটো ম্যাটারই ছোটখাটো, কোনোটা ছোটখাটো যদি নেওয়া হয় এবং কোনো কারণটা আপনাকে, যেমন ডোমেস্টিক ভায়োলেন্স, এতদিন এটাকে খুব বড়ভাবে না হতো না, এখন কি হয়েছে বর্তমান প্রশাসনে সেই যেটা করেছে ডোমেস্টিক ভায়োলেন্সে যদি আপনাকে আপনি যদি অ্যারেস্ট হন, আপনার বিরুদ্ধে যদি মামলা হয় তাহলে আপনাকে তারা পিক আপ করতে পারে। দ্যাট ইজ ভেরি আনফেয়ার দো, কারণ হলো কারোর বিরুদ্ধে অভিযোগ মানেই হলো সে দোষী না, এটা আমরা জানি। নো ওয়ান ইজ গিলটি আনলেস প্রুভেন গিলটি। বাট ইমিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু অনেক আইনের ম্যাক্সিমাম অনেক সময় বেন্ড করা হচ্ছে আমরা দেখছি। সুতরাং সেই প্রেক্ষাপটে আমি বলছি যে মানে ঢাকা ইউএস এম্বাসি ঢাকা থেকে যে অ্যালার্ট জারি করেছে সেটা কিন্তু নতুন একটা দোতনা আছে। এটার অর্থ হলো যে বি কেয়ারফুল, উই আর নাও মোর ভিজিল্যান্ট, উই আর ভেরি strict about implementing the law that has been in use for many years, but now we are really going to use it, so be careful. আমার মনে করি যেটা আপনি বললেন যে এটা হয়তো আগে আইনগুলো আগেও ছিল, এটা নতুন কিছু নয়, কিন্তু আমরা যেটা বুঝি যে আমরা একজন ছাত্রকে সারা বছর পড়াই তো তাকে সবকিছুই জানিয়ে দিলাম, কিন্তু তারপরেও কিন্তু আমরা একটা পরীক্ষা নিই যে কতটুকু সে জেনেছে। সুতরাং ঢাকা এমবাসি যে বিষয়টা যে ইনফরমেশনটা আবার দিয়েছে সেটা কিন্তু ওই রকম পরীক্ষার মতোই, যে তোমাকে শুধু জানলেই হবে না, এটা প্রয়োগের ক্ষেত্রেও তোমাকে বিষয়টা মাথায় রাখতে হবে। তো বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, আমাদের অনেকগুলো টেলিফোনে অপেক্ষা করছে এবং ফেসবুকে অনেকগুলো প্রশ্ন এসছে, আমরা নেবার চেষ্টা করছি। প্রথমে টেলিফোনে যেই সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি জি, আসসালামু আলাইকুম রানা ভাই, ঈদ মুবারক। ঈদ মুবারক। জি, আমার কোয়েকশন হলো আমার প্যারেন্টস গ্রিন কার্ড হোল্ডার। জি, আমার ছোট একটা ভাই আছে, ওর আন্ডার এজ 16 ইয়ার্স ওল্ড, আবার ওর ইউএস এর ভিজিট ভিসা আছে, ও আসছিল আইসা চলে গেছে। তো আমার কোয়েকশন হলো কি, ও যদি এখানে আসে লিগালি যদি স্টাডি করতে চায় বা কোনো ওই যে অ্যাডজাস্টমেন্টের কোনো সিস্টেম আছে নি, প্যারেন্টস গ্রিন কার্ড হোল্ডার বা একসাথে স্টাডি প্লাস আর কি কাজ করতে কি করতে হবে, আর ওর বোন ও ইউএস সিটিজেন, এইটাই আমার কোয়েকশন, কি করতে হবে। অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি অশোক কর্মকার, যদি বুঝতে সমস্যা হয় আমি আবার রিপিট করবো। শিওর। ধন্যবাদ। আমি যদি বুঝে থাকি সেটা হলো যে আপনার ভাই যিনি কিনা এখানে এসেছিলেন এখন উনি আবার আসতে চান এবং স্টুডেন্ট ভিসায় আসবেন, এবং তারপরে ওনার মা যেহেতু পার্মানেন্ট রেসিডেন্ট আছেন উনি কি এবং বোনও সিটিজেন। বলছি আমরা জানি যে ভাই বোনের কথা বেশি বলা লাভ নেই, কারণ আমরা 15-16 বছরের বেশি এখন ওয়েটিং পিরিয়ড, সো দ্যাট ইজ ফার ক্রাই যাকে বলি আমরা। তো ইয়েস, আপনার যদি উনি এখানে বৈধভাবে আসেন, স্টুডেন্ট হিসেবে আসেন এবং আপনার এবং তখন পর্যন্ত উনি যদি বিয়ে না করে থাকেন এবং আপনার মা যদি তখনও সিটিজেন না হন, স্টিল আপনার মা অ্যাপ্লাই করতে পারবেন আপনার ভাইয়ের জন্য। অ্যাপ্লাই করার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এবং যদি
ওখানে উনি পড়াশোনা করতে থাকেন এবং যদি ওনার বৈধ ভিসাতে আউট অফ স্ট্যাটাস না হয়ে যান, তাহলে পরবর্তীতে উনি এখানে অ্যাডজাস্ট করতেও পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এবার আপনার মাঝারি সিটিজেন হইলেন, তখন তাকে তার বিয়ে করতে কোনো সমস্যা নেই, অবশ্যই তখন অনেকটাই পিছনে পড়ে যাবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। একটি জনগুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সিফাত সাদমান তিনি লিখেছেন, এই প্রশ্নটি নিয়ে একটু আপনার পরামর্শ দরকার। তিনি বলছেন L1B ভিসা সম্পর্কে 1 মিনিট যদি বলতেন। তার যে প্রশ্নটি সেটি হচ্ছে যে, আমাকে একজন বলেছে তার কোম্পানির মাধ্যমে দেশ থেকে লোক আনতে পারবে এবং আসার পরই ওয়ার্ক পারমিট পাবে, দয়া করে জানাবেন এভাবে কি লোক আনা যায়? কোম্পানির মালিক দেখাবে দেশে থেকে তার আমেরিকান কোম্পানিতে 2 বছর রিমোটলি কাজ করেছে, এখন তাকে আমেরিকাতে ওয়ার্ক পারমিট দিয়ে আনবে, সেই লক্ষ্যে দয়া করে জানাবেন। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে সচেতন হওয়ার জন্য সিফাত সাদমান বলেছেন। আপনি এ ব্যাপারে কি পরামর্শ দেবেন? L1B ভিসা অবশ্যই আনা যায় না তা কিন্তু অবশ্যই আনা যায়। কথাটা হলো দেখানোর প্রশ্ন একটা কথা বলেছেন, কাজেই আমি বলবো L1A L1B ভিসা যেগুলো আছে সেগুলো হলো যারা কিনা এদেশে মাল্টিন্যাশনাল কোম্পানি, তাদের আপনি কেউ ডিরেক্টর, কেউ সিইও অথবা এমপ্লয়ি এক্সিকিউটিভ থাকেন, তাদেরকে সেই কোম্পানিগুলো তারা কিন্তু এদেশে নিয়ে আসতে পারেন। তো অবশ্যই আমি যেখানে একটু আমি মানে আমার কানে যেটা বাজলো সেটা হলো যে আমাকে দেখাবে যে আমি কাজ করেছি, তার মানে দাঁড়াচ্ছে যে আপনি যদি কাজ না করে থাকেন এবং আপনাকে যদি দেখানোর প্রশ্ন ওঠে যে শুধু দেখানোর জন্যই, তাহলে বি কেয়ারফুল। কারণ হলো যেটি নিয়ে আজকে আমরা কথা বলছি, যেটা শুরুতেই আমরা বলেছি, ভুল তথ্য, মিথ্যা তথ্য, রাইট? তো আপনার স্পেশালাইজড নলেজ লাগবে L1B এর ক্ষেত্রে, যে আপনার সেই কোম্পানিতে আপনি আছেন, সেই কোম্পানির একটা নতুন এখানে একটা অফিস খুলতে চান এবং সেটা আপনি কি পরিচালনা করবেন এবং আপনাকে একজন এমপ্লয়ি হিসেবে আপনার স্পেশালাইজড নলেজ দরকার হবে এই কোম্পানিতে। সুতরাং প্রথমত হলো আপনি যে প্রশ্ন করেছেন, আমি নতুন প্রশ্ন করছি না যে কেমন মানে আপনার কোম্পানি, আপনার কি অভিজ্ঞতা আছে, সেগুলো প্রশ্ন না করলে আপনি নিজেই যাচাই করে নেবেন যে whether you have that knowledge, specialized knowledge. ফার্স্ট অফ অল আপনি কি সেই কাজ করেছেন কিনা, দ্বিতীয়ত হলো যে আপনার সেই নলেজ আছে কিনা, এবং লাস্টলি যে কোম্পানি আপনি আপনাকে স্পন্সর করবে সেই কোম্পানির আপনার মতো লোকের দরকার আছে কিনা বা তাদের পোর্টফোলিও কি। এতগুলো জিনিস আপনি যদি যাচাই বাছাই না করেন তাহলে অবশ্যই সম্ভাবনা আছে যে আপনি প্রতারিত হতেও পারেন। সুতরাং লুক বিফোর ইউ লিভ, তো আপনাকে আছে না, সেটা আপনাকে আগেই খেয়াল করতে হবে যে আপনি কোথায় লাভ দিয়ে পড়ছেন। এনিওয়ে আমার মনে হয় যেটা আপনার জন্য সেটাই, মানে আমরা যেটুকুন আপনার আলোচনায় বুঝলাম এবং ওনার প্রশ্নের প্রেক্ষিতে সিফাত সাদমান L1 ভিসায় আপনি আসতে পারবেন, এটা সত্যি। যেমন কিন্তু যে বিষয়টি আজকে আমরা প্রথমেই শুরু করেছি, আপনি অনুষ্ঠানটি প্রথম থেকে দেখবেন, তাহলে বুঝবেন যে ক্রাইটেরিয়ার ভিত্তিতে আপনি আসবেন, যদি কোনো রকম ভুল তথ্য দিয়ে থাকেন আপনি আসলেও কিন্তু পার পাবেন না। আপনার ভিসা এগুলো তো বাতিল হবেই, আবার এটা ফেডারেল ক্রাইম হিসেবে বিবেচিত হবে এবং জেল, জরিমানা সবকিছু হতে পারে। সুতরাং বিষয়টি আপনার উপরে নির্ভর করছে এবং আপনার সিচুয়েশনের উপরে বা কিসের উপরে করছেন সেটার উপরে নির্ভর করছে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমরা একটু টেলিফোনে যেতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। যে আমি নভেম্বরের 15 তারিখে ডিটেনশন থেকে বাইরে হয়েছি বুঝিনি ইন্টারভিউ, তো এখন দেখি আমার একটা ফাইনাল ইয়ারিং এর ডেট দিছে বুঝিনি। তো বর্তমানে আমি কোনো সোশ্যালও পাই না, পাই না। আমার হয়েছে স্পন্সরে ঠিক হয়েছে বাফলো, আর জজের যে উইনিং পার্সেন্ট আছে, উইনিং পার্সেন্ট দিচ্ছে 17% এবং ডিনে দিচ্ছে 83%। আমি কি মামলাটা মুভ করে নিউ ইয়র্কে নিয়ে আসলে কি জজ চেঞ্জ হইব না কেমনি কি করার একটু জানতে চাইছিলাম আর। আপনি একটু লাইনে থাকবেন যদি কোনো প্রশ্ন থাকে। অ্যাটর্নি অশোক কর্মকার। ধন্যবাদ। আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি এক্সপাইরেটেড রিমুভাল বা যাদেরকে সরাসরি খুব দ্রুত যাদের মানে হিয়ারিং গুলো করায় তাদের মধ্যে আছেন। এনিওয়ে, প্রথমত হলো আমি ইন জেনারেল কথা বলতে পারি যে কিভাবে মানে ওয়ার্ক করে ইমিগ্রেশন কোর্টগুলো, তাহলে আপনি আপনার উত্তরও পেয়ে যাবেন, আপনার করণীয় পেয়ে যাবেন আশা করি। কিন্তু আপনি কোনো জায়গা মানে কোনো কোর্ট আপনি চেঞ্জ করতে পারেন না
শুধুমাত্র আপনি জাজকে আপনার পছন্দ হয় না বলে। কারণ হলো আপনি যেখানে থাকবেন সেখানেই আপনার কেসটা চলে আসবে। চলে যাওয়ার কথা আপনি কোর্টকে জানাতে হবে অবশ্যই, যে অটোমেটিকলি হবে না। কাজে আপনি যদি বাফেলোতে না থাকেন, যদি নিউ ইয়র্কের শহরে থাকেন, তাহলে অবশ্যই আপনার কাজ হলো একজন অ্যাটর্নিকে হায়ার করে আপনি তার কেসটা আপনাকে চেঞ্জ অফ ভেন্যু বলি, আপনার জায়গাটা পরিবর্তনের জন্য আবেদন করবেন। আর যদি আপনি আপনি যেটা বলছেন যে একজন বিজ্ঞ জাজ তার অ্যাপ্রুভাল রেট কত, 17 এটা এটা দিয়ে আপনি কিন্তু কোনো জাজকে আপনি তার 13% লোক আছে কিনা, 17% আছে কিনা, দ্যাট ইজ নট দ্য কনসার্ন। কারণ আপনি ফোরাম শপিং করা যায় না। ফোরাম শপিং মানে হলো আমি কোন জাজের কাছে যাব এটা আমি নির্ধারণ করতে পারি না, শুধুমাত্র এটা নির্ধারণ করবে ইউআইআর, ইমিগ্রেশন অফিস অফ ইমিগ্রেশন রিভিউ, এক্সিকিউটিভ অফিস অফ ইমিগ্রেশন রিভিউ, যেটা মানে তারা করবে। সুতরাং আপনি যদি নিউ ইয়র্কে না বা বাফেলোতে না থেকে যদি নিউ ইয়র্কে থেকে থাকেন বা নিউ ইয়র্কে যদি আপনি চলে আসেন, অবশ্যই আপনাকে জানাতে হবে কোর্টকে, এবং কোর্ট যদি বিশ্বাস করে যে আপনি আসলেই ওখানে থাকার জন্য এসেছেন, আপনি আসলে এই কোর্টকে অ্যাভয়েড করার জন্য যাননি, কোর্ট আপনাকে কিন্তু ইউজুয়ালি চেঞ্জ অফ ভেন্যুটা যে মোশন এগুলো অ্যাকসেপ্ট করেন এবং আপনাকে করতে দেবেন। শুধুমাত্র আপনি কখনোই বলতে পারবেন না এই জাজের আপনি যে স্ট্যাটিস্টিক্স আমাকে দিলেন এটার ভিত্তিতে আপনি কোনো জাজকে আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা ফোরাম শপিং বলে এবং ইট ইজ নট পারমিসিবল। এবং আপনি যদি কোনো মানে স্থান চেঞ্জ করেন যেখানে আপনি থাকছেন, তাহলে অবশ্যই 5 দিনের মধ্যে কোর্টকে জানাতে হবে। আমার মনে হয় যে আপনি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব ফয়সাল আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা আরো অনেকেই টেলিফোনে আছেন এবং ফেসবুকে অনেক প্রশ্ন দেখতে পাচ্ছি। চেষ্টা করব সবারই টেলিফোন এবং ফেসবুকের প্রশ্ন নেবার জন্য, তবে বিরতির পরেই আপনাদের এই সবগুলো প্রশ্নই আমরা নেব। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দি ভিউজে। আজকের অতিথি অশোক কে কর্মকার অ্যাটর্নি এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। আমাদের বেশ কিছু প্রশ্ন ফেসবুকে আছে। ফেসবুক থেকে ছোট্ট একটি প্রশ্ন, অল্প এক কথায় উত্তর দিলেই হবে। রাব্বি চৌধুরী তিনি বলেছেন, আমি 2023-এ আমেরিকায় আসি ইমিগ্রান্ট হয়ে। এখন আমি 1 মাসের জন্য দেশে যেতে চাই, গেলে কোনো সমস্যা হবে কি? সংক্ষেপে। ধন্যবাদ। ইয়েস এন্ড নো। কারণ হলো বর্তমান যে পরিস্থিতি তাকে কেউ আমরা বলতে পারবো না। প্রথমত হলো যদি আপনি কোনো অপরাধ না করে থাকেন, আপনি জানেন এখন সোশ্যাল মিডিয়া তো আপনার যদি কোনো রকম সমস্যা না থেকে থাকে, যেটা আমরা অলরেডি জানেন আমরা কি বলছি, সেটা হলো আপনি হামাসের পক্ষে অথবা প্যালেস্টাইনের পক্ষে কোনো বক্তব্য না রেখে থাকেন, যদিও সেটা আপনার অধিকার, তো আমার ধারণা আপনার কোনো সমস্যা নেই, অথবা অন্য কোনো ঘটনা যেটা আমরা জানি না আমরা আলোচনা করছি যতক্ষণ, যদি মিসলিডিং কোনো কিছু দিয়েছেন যেটা কিনা ইউজুয়ালি আই ডু নট সি এনি প্রবলেম আদার দেন অল দিস ইনফরমেশন দ্যাট আমি যেগুলো বললাম সেগুলোর বাইরে যদি আপনার আর একটা আছে শেষ পর্যন্ত হলো ভাগ্য, তো হোপফুলি নট। তো এই প্রবলেমগুলো বা এই লিস্টগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন যে কতখানি আপনার জন্য এই মুহূর্তে দেশের বাইরে যাওয়া যুক্তিসঙ্গত অথবা সিদ্ধ। তার মানে সাধারণ নিয়মে যাওয়ায় কোনো সমস্যা নেই, কিন্তু বর্তমান পরিস্থিতি যেহেতু ক্রুশিয়াল, সেহেতু আপনাকে বিবেচনা করি আপনার প্রয়োজনের উপর নির্ভর করবে, গুরুত্বের উপর নির্ভর করে আপনি সিদ্ধান্ত নেবেন। অনেক ধন্যবাদ রাব্বি চৌধুরী। আর একটি প্রশ্ন ফেসবুক থেকে নিয়ে টেলিফোনে আসবো। ইকবাল হোসেন তিনি বলছেন, আমার আগামী মাসে ফাইনাল হিয়ারিং ডেট চলে এসেছে, নতুন ডকুমেন্টস কি কি অ্যাড করতে পারি, যেহেতু কান্ট্রি কন্ডিশন চেঞ্জ হয়েছে, দয়া করে জানাবেন। কি অ্যাডভাইস দেবেন? ওকে, ধন্যবাদ। প্রথমত স্পেসিফিকলি বলার মতো তো কোনো কিছু থাকে না, কারণ আপনার কেস যে না জানবে আপনার অ্যাটর্নি অবশ্যই আপনাকে হেল্প করতে পারবে, কিন্তু আপডেটেড কোনো ইনফরমেশন ইন জেনারেল যেটা আমি বলতে পারি, যদি আপডেটেড কোনো ইনফরমেশন থাকে, নতুন কোনো ঘটনা কিছু ঘটেছে কিনা, নতুন কি কারণে আপনি মনে করেন যে আপনার জীবনে এখনো বিপন্ন হতে পারে, যারা আগে অ্যাপ্লাই করেছিলেন তাদের অনেকেরই কারণ ছিল যে ক্ষমতাসীন দল তখনকার সময় যারা ছিল আওয়ামী লীগের কারণে আপনাদের দেশ ত্যাগ করতে হয়েছে। আমি জাস্ট আপনাকে বলতে পারি যে যারা কিনা দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন, সেই কারণে যে দল যদি ক্ষমতায় না থেকে থাকে তার কারণে কিন্তু আপনার যে ক্লেম সেটা কিন্তু বাতিল হয়ে যায় না। সরকার পক্ষকে কিন্তু তখন আপনার কেসকে অপমান করার জন্য তাদেরকে যুক্তি নিয়ে আসতে হবে। সুতরাং তাদের জন্য বার্ডেনটা কিন্তু তাদের প্রতি চলে যাচ্ছে। কাজেই আপনি যখনই যাবেন ভয় করার কারণে যে আপনি গেলেই আপনাকে, যেহেতু চেঞ্জ হয়ে গেছে পলিটিক্যাল সিচুয়েশন, সে কারণে আপনার কেস বাতিল হয়ে যাবে। গত সপ্তাহে আমাদের 4-5 জনকে গ্রান্ট হয়েছে
এই পরিস্থিতিতে হয়েছে। গতকালও আমাদের একজন গ্রান্ট হয়েছে। সুতরাং আমি জাস্ট বলতে চাচ্ছি যে ভয় করার কারণে যে আপনার পরিবর্তিত পরিস্থিতিতে মানেই হলো যে আপনার অ্যাসাইলাম ক্লেমার নেই। দ্যাট ইজ নট ট্রু। সুতরাং আপনি নিজেকে প্রস্তুত করুন এবং যেসব ডকুমেন্টস আপনার আছে আপনার লয়ারের সাথে কথা বলে, এবং অবশ্যই যুক্তিগুলো নিয়ে আসতে হবে। যুক্তিগুলো ছাড়া কিন্তু কোনোভাবেই আপনাকে আপনাকে কিন্তু কোনো কিছু করতে পারবেন না। কারণ হলো প্রায় সময় দেখা যায় যে অনেক জাজদের মধ্যে একটা আগ্রহ থাকে, অনেক ডিএইচএস অ্যাটর্নির আগ্রহ থাকে যে তারা এক কথাই বলে দেবেন যে দেশে যেহেতু পরিবর্তিত পরিস্থিতি হয়ে গেছে, আওয়ামী লীগ ইজ নো মোর ইন পাওয়ার, সো ইউ ক্যান গো ব্যাক। তো আপনার এবং আপনার লয়ারের দায়িত্ব হবে প্রমাণ করা, বলা যে না, দ্যাট ইজ নট ট্রু, এবং এটা মূলত বার্ডেনটা চলে যায় ডিএসসির উপরে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ইকবাল হোসেন, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা একটু টেলিফোনে যাব। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। জি জি, আমার নাম ইমরান, ফ্রম কুইন্স থেকে বলছি। আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমার ইন্টারভিউ ছিল আর কি আপনার ঢাকা ইউনিভার্সিটিতে মার্চের 17 তারিখে। তো আমরা সব কাগজপত্র জমা দিই, সব ছিল অ্যাকুরেট, সব ঠিক ছিল। আমার বার্থ সার্টিফিকেটের ফটোকপি চলে গেছিল, অরিজিনালটা দিতে আমি ভুলে যাই আর কি। পরে ওরা পাসপোর্ট রেখে দেওয়ার পরে কোনো সমস্যা নেই, তোরা ভিএফসি গ্লোবালে অরিজিনাল বার্থ সার্টিফিকেট জমা দিবি, আমরা 2-3 উইকসের ভিতরে আমরা ভিসা ইস্যু করে দিব। আমি জাস্ট ওপিনিয়ন, কোনো আমি তো কোনো নার্ভাস ফিল করতেছি কোনো সমস্যা হবে নাকি, বা ওরা পাসপোর্ট রেখে দিচ্ছে ইউএস এম্বাসি। এইটুকুই জানার আপনার প্রয়োজন। জনাব ইমরান, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। অ্যাটর্নি অশোক কর্মকার। প্রথমত এই মুহূর্তে আমি কোনো কিছু দেখি না আপনাকে উদ্বেগ হওয়ার। যেহেতু পাসপোর্ট রেখে দিয়েছে, সম্ভাবনা আছে যে আপনার ভিসা হয়তো করবে। যদি পাসপোর্ট মানে যদি কোনো কারণে ফেরত দেয়, তাহলে অবশ্যই তারা কারণও বলবে। তো এই মুহূর্তে পর্যন্ত নাথিং টু কমেন্ট, নাথিং টু সে দ্যাট ইউ ডু ইট, ইউ হ্যাভ নাথিং টু ডু। ধন্যবাদ। এটা আসলে সমস্যা হওয়ার কথা নয়, কারণ আমরাও দেখেছি সরকারি চাকরি করার কারণে আমাদের ওই সরকারি পাসপোর্ট জমা দেওয়ায় বলেছিল যে সরকারি পাসপোর্টে তো আমরা দেই না, ইমিগ্রেন্টের যে ভিসা সেটা আমরা দেই না, তুমি নর্মাল পাসপোর্ট নিয়ে আসো। পরে সেই প্রায় 6 মাস লেগেছিল নর্মাল পাসপোর্ট করতে, তারপরে দিলে এবং ঠিকই পাসপোর্ট তারা রেখে দিয়েছিল এবং ভিসা তো দিয়েছিল। সুতরাং এটা সমস্যা হওয়ার কথা নেই। জনাব ইমরান, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আমার নাম মুসাইন আহমেদ কাউসার। আমার কোয়েশন আগামীকালকে কল দিতে চাইছিলাম, বাট পারি নাই। আমার কোয়েশনটা ছিল যে আমি কিভাবে রিয়েল আইডি বানাইতে পারবো? আমার তো যেহেতু সোশ্যাল ওয়ার্ক পারমিট, ড্রাইভিং লাইসেন্স, ফরেন পাসপোর্ট আছে, তাহলে কি এগুলা দিয়ে আমাকে ওই রিয়েল আইডি বানাইতে পারবো? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি অশোক কর্মকার, রিয়েল আইডি কিভাবে করবেন উনি? রিয়েল আইডি করার জন্য যে ডকুমেন্টস আপনি বলছেন সেগুলো তো আমার কাছে মনে হচ্ছে সমস্ত সঠিক আছে। ডিএমবির কাছে আপনি গেলে, ডিএমবি আপনি যদি এসে যান, ওয়েবসাইটে যান, তাকে দেখতে পাবেন যে কি কি ডকুমেন্টসগুলো লাগে ওদের জন্য। তো আমার কাছে যে আপনি যে লিস্ট দিলেন তাতে আমি দেখি যে ইউ শুড কোয়ালিফাই, বাট বেটার হবে যে আপনি ডিএমবিতে গিয়ে আপনি লিস্টে দেখেন, লিস্ট অফ ডকুমেন্টস যারা চায়, সেই অনুসারে আপনি গেলে দে শুড প্রোভাইড ইউ উইথ। আমার অনেক ক্লায়েন্টই আছে, তারা রিয়েল আইডি পাচ্ছে বা পেয়ে গেছে। হ্যাঁ, সেটা বোধহয় মে মাসের 7 তারিখ বা 20 তারিখ বোধহয় আবেদন করার শেষ তারিখ বোধহয়। সুতরাং আপনার যে কাগজগুলো আছে যা বললেন সেগুলো নিয়ে আবেদন করলে আপনি আবেদন করলেই রিয়েল আইডি পেয়ে যাবেন। এটা খুব কঠিন কোনো বিষয় নয়। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি শাহাদাত আলবানি থেকে রানা ভাই। জি, আমার 2টা প্রশ্ন ছিল। আমি রিসেন্টলি সিটিজেন হয়েছি। তো আমার এক ভাই এক বোন আছে, আর আমার মা বাবা আছে। আমার প্রশ্নটা হলো, আমি কি ওদের 4 জনের জন্য কি I-130 ফর্ম অ্যাপ্লাই করতে হবে? আমাকে 4 জনের জন্য কি আলাদা করে ফি দিতে হবে কিনা, নাকি একটা অ্যাপ্লিকেশনে সবাই নাম উল্লেখ করলে হয়ে যাবে? আর দ্বিতীয় প্রশ্নই হচ্ছে আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি গ্রিন কার্ড দিয়ে, আমি এখন আপডেট করতে চাচ্ছি সিটিজেন। তা আমার অনলাইন যে অ্যাকাউন্টটা আছে, আমি কি ওইখানে আমার মানে সিটিজেন সার্টিফিকেট আপডেট করে দিলে হয়ে যাবে, নাকি আলাদা ফাইল করে মানে আপডেটটা করতে হবে? যদি একটু বলতেন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি অশোক কর্মকার। ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্নটা, শেষের প্রশ্নটা আগে বলি, পরের প্রশ্নটা আমাকে এই করছে। প্রথম হলো যে
আপনি যে অ্যাকাউন্ট আছে সেখানে আপনি আপলোড করে দিলেই হবে আপনার যে সিটিজেনশিপের সার্টিফিকেট। আগের প্রশ্নটা একটু আমাকে বলবেন? আগের প্রশ্নটি ছিল যে ওনার ভাই, উনি সিটিজেন Okay, হয়েছেন, চারজন, এখন এক চারজন। ভাই, বাবা মা, Okay, এদেরকে I got it. আবেদন I got করবেন। আই গট ইট। হ্যাঁ। প্রথমত হলো যে আপনি যেহেতু সিটিজেন, আপনাকে যাদের কথা বললেন তা প্রত্যেকের জন্য আপনাকে আলাদা করে অ্যাপ্লাই করতে হবে I-130। যেহেতু আপনি একটা করলে অন্য কাউকে ইনক্লুড করা যাবে না, নাম থাকবে, সবার নাম থাকবে যেখানে যেখানে চাইবে, কিন্তু অ্যাপ্লিকেশন প্রত্যেকের জন্য আপনাকে সেপারেটলি করতে হবে এবং প্রত্যেকের জন্য আলাদা আপনাকে ফিও দিতে হবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সাদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল বলছি। তো আমি অ্যাটর্নি সাহেবকে বলতে চাই, জানতে চাচ্ছিলাম যে এসএলএম গ্র্যান্টেড হওয়ার পর, গ্রিন কার্ড পাওয়ার পর কতদিন পর সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারি? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, অ্যাটর্নি অশোক কর্মকার। গ্রিন কার্ড যখন আপনি পাবেন, আপনি দেখবেন ইউজুয়ালি 1 বছর প্রায়র, 1 বছরে মানে 1 বছর আগে থেকে ওটাকে ইস্যু করা হয়। তার মানে হচ্ছে আপনি যদি 1 মার্চ 2025-এ পেয়ে থাকেন, দেখবেন যে এটার ইস্যু ডেট দেওয়া হয়েছে 1 মার্চ 2024। তো তার মানে হচ্ছে আপনি 5 বছর মানে 3 মাস আগেই আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। মোট হলো 4 বছর 9 মাস পরে, কিন্তু আপনি এখানে আরো 3 বছর 9 মাস পরে করতে পারবেন। এটা হলো ইউজুয়ালি। বাট ইদানিং 2-1টা আমি পেয়েছি যেখানে তারা 1 বছরের প্রায় 1 বছর দেয়নি। সুতরাং দেখে নেবেন যে আপনি এক্স্যাক্টলি আপনাকে কবে থেকে ইস্যু করা হয়েছে। যেদিন থেকে ইস্যু করা হয়েছে, আপনি কবে হাতে পেয়েছেন তা না, যেদিন থেকে ইস্যু করা হয়েছে সেদিন থেকে 4 বছর 9 মাস পরে গিয়ে আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম জয়, আমি বলতেছি আপনার নিউ ইয়র্ক থেকে। জি। আমি আমার ওয়াইফের জন্য I-31 অ্যাপ্লাই করছি, অলমোস্ট হয়ে গেছে আপনার 18 মাস। ইনি আবার কানাডা আসছে, আপনার অ্যাসাইলাম কেস উইন হয়েছে। অ্যাসাইলাম কেস উইন হওয়ার পরে ইনি এখন গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করবে। ইনি আর পাসপোর্ট ব্যাগ দিবে না, এরা শুধু ট্রাভেল ডকুমেন্ট দিবে। এখন কি ইনি আপনার কানাডার এমবেসি উঠিয়ে I-31 অ্যাপ্রুভ পরে ইনি কি ভিসা পাইবে না পাসপোর্ট লাগবে? আর একটা কোয়েশ্চেন হইলো আমার, ইনি আমার জন্য চাইতেছে অ্যাপ্লাই করার জন্য। আমার এখানে আবার পার্মানেন্ট রেসিডেন্ট আছে। এখন এই পার্মানেন্ট রেসিডেন্ট রেখে এখানে আমার থাকলে আমি এখানে যদি অ্যাপ্লাই করে আমার কোনো প্রবলেম হইবে? আর আরেকটা হচ্ছে কি, আমার ইনি আবার এখানে প্রেগনেন্ট। এখন এখানে যদি বেবি হয় কি কানাডা আসলে কি প্রবলেম হইবে? অনেকগুলো প্রশ্ন আপনার, আপনি একটু লাইনে থাকবেন। অ্যাটর্নি অশোক কর্মকার, আপনার কোনো প্রশ্ন আছে ওনার কাছে? প্রশ্নগুলো আমি অনেকটাই বুঝেছি, কিন্তু এত প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন পর এনিওয়ে সরি, মানে একসাথে মনে না থাকলে আপনি আবার আমাকে মনে করিয়ে দিবেন। প্রথমত হলো প্রবলেম কোনো কিছুই নেই। উনি যদি গ্র্যান্ট হয়ে থাকে, ওনার অ্যাসাইলাম, উনি আসতে যদি পারেন, আপনি আমেরিকান যদি ভিসা পান, উনি আসতে পারবেন, আপনিও যেতে পারবেন, এবং উনি আপনার জন্য অ্যাপ্লাই করলে আপনার এখানকার গ্রিন কার্ডের কোনো হ্যাম্পার হওয়ার আমি কোনো কারণ দেখি না। কারণ হলো লিগালি ইট ইজ ডুয়েবল এবং এটা লিগাল রাইট। আমি এখানে কোনো সমস্যা আমি দেখি না। তারপরে আপনি যেটা বলছেন, যদি আপনাদের কোনো চাইল্ড হয়, দ্যাটস ফাইন, এভরিথিং ডিপেন্ডস আপনাকে আসা যাওয়ার জন্য যে ভিসা সেগুলো পাবেন কিনা। যেমন আপনার গ্রিন কার্ড আছে, সুতরাং আপনার কানাডা যেতে হয়তো ভিসা লাগবে না, হয়তো না লাগে না, কিন্তু ওনাকে তো আসতে ভিসা লাগবে। সুতরাং ইফ শি গেটস দ্য ভিসা, ইটস ফাইন। আই ডু নট সি এনি প্রবলেম হিয়ার। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নিজের থেকে ফোন করছি ভাই, একটা প্রশ্ন করার জন্য। জি, একটু লাইন দিবেন নাকি? জি, লাইনে আছে, আপনি প্রশ্ন করুন। ও আমার ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নিজের থেকে আহমেদ বলছি। জি। আমার মেয়ে আপনার স্ট্যাটাস চেঞ্জ করার জন্য অ্যাপ্লিকেশন করছে, 14 মাস হয়ে গেছে, এখন কোনো অ্যাপ্রুভেল আসতেছে না। কি স্ট্যাটাস ছিল, কি স্ট্যাটাস চেঞ্জ করতে চায়? না, আমার ছিল ওয়ার্ক পারমিট রাইট নাও, এন্ড আমার মেয়ে সিটিজেন, এই দেশে জন্ম হয়েছে। আচ্ছা। তো আমার লয়ার বলছে মানে এখন আমার স্ট্যাটাস চেঞ্জ করতে হবে, তারপর অ্যাপ্রুভেল আসলে তো গ্রিন কার্ডের জন্য আর কি। তো 14 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত কিছু পাই নাই। আপনি আসলেন কিভাবে?
ও আমি তো আসছি 1987-এ। ওয়ার্ক পর থেকে আমার ওয়ার্ক পারমিট ছিল, মানে এগ্রিকালচারের ছিল। এটা ডিনাই করছে, যাওয়ার পরে আপনার মাই লয়ার আবার করছে, আপনার করার পর আবার ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, অ্যাটর্নি অশোক কর্মকার। ওকে, প্রথমত হলো আপনি যে যদি এদেশে বৈধভাবে না এসে থাকেন, আপনি অ্যাডজাস্ট করার জন্য আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারেন না। এটা হলো অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস হলো যে আপনার বৈধভাবে এদেশে আসতে হবে। কিন্তু যদি আপনি অ্যারাইভিং এলিয়েন হয়ে থাকেন, আমি যেহেতু জানি না আপনার এনটিএতে কি রকম আছে বা কি কারণে, তাহলে হয়তো আপনি এদেশে অ্যাডজাস্ট করতে পারেন। সুতরাং এর বাইরে এই মুহূর্তে আমার কিছু বলার কোনো স্কোপ নেই, কোনো আই ডু নট হ্যাভ দ্য ফাইল আর আই ডু নট নো এনিথিং, বাট আপনার লয়ার অবশ্যই বলতে পারবেন যে আপনার সো অ্যাডজাস্ট করার জন্য আপনার এদেশে বৈধভাবে থাকা অথবা বৈধভাবে প্রবেশ করার থাকতে হবে, প্রমাণ থাকতে হবে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন, নিশ্চয়ই খুশি হয়েছেন। আমাদের হাতে সময় নেই, তাও একটি প্রশ্ন জাস্ট শুধু একটু মানুষের জানানোর জন্য। ইমতিয়াজ আহমেদ তিনি বলছেন যে ইউএসএতে রাষ্ট্রভাষা ইংলিশ হলে, মানে যেটা হয়েছে কয়েকদিন আগে, ফিউচারে কি ইউএস এমবাসি ঢাকাতে কি ইংরেজিতে ইন্টারভিউ দেওয়া বাধ্যতামূলক হবে? বাংলায় কি আর ইন্টারভিউ দেওয়া যাবে না? এই ব্যাপারে কি আপনি কিছু জানা আছে? ওকে, প্রথমত হলো এগুলো রাষ্ট্রভাষা এখানে ইংরেজি ছিলই সেভাবে, কারণ শুধুমাত্র বলা হয়নি কখনো এইভাবে, হয়তো বলেছে। অবশ্যই আমার কাছে এটা খুব লজিক্যাল কোনো কিছু না, কাজেই যে আপনাকে ইংরেজি যদি বলতেই হয় তাহলে বিভিন্ন দেশের ভাষাভাষী তারা সবাইকে ইংরেজি শিখবে, এটাকে প্রত্যাশা করে না। সুতরাং এটা একটা আলাদা কারণ আছে, সেই কারণে ইংরেজি বলার কারণে আপনি কেন ইংরেজি ভাষা দেওয়া হয়েছে, সেটা একটা পলিটিক্যাল রিজন। I do not believe that. মানে এই ধরনের কোনো ই নাই, সাধারণত ওখানে যে বাংলায় যেভাবে হচ্ছে হয়তো সেইভাবেই ভবিষ্যতেও হবে, এটা নিয়ে চিন্তার কিছু আছে বলে কোনো কারণ নেই। ইমতিয়াজ আহমেদ, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আসলে আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাঁধা, সময় সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে চাই। অ্যাটর্নি অশোক কর্মকার অনেক ব্যস্ত মানুষ, ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছেন। দর্শকদের প্রচুর প্রশ্নের উত্তর দিয়েছেন, সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ আপনাকে, দর্শক সবাইকে ধন্যবাদ। গুড নাইট। আপনাকেও আবার ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা চাই না যে কোনো রকম আমাদের তথ্যের সঙ্গে কোনো ভুল কিছু দিই, যাতে করে একটা অপ্রয়োজনীয় আবেদন আমরা এড়িয়ে চলি, কারণ এটি আপনার কেসের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সুতরাং বিষয়টি সম্পর্কে আমরা প্রথম থেকেই সচেতন থাকি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভ সন্ধ্যা। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।